প্রিয় দর্শক, শুভ সকাল। এটিএন নিউজের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার প্রেজেন্স ফার্স্ট এইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রাদিয়া রুহুল মাহবুব। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে শারীরিক কারণে মানসিক নানা রোগ। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, মানসিক রোগ বিশেষজ্ঞ। স্যার, আপনাকে এটিএন নিউজে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। স্যার, আমাদের বিষয় তো আজকে শারীরিক কারণে মানসিক নানা রোগ। তো এইটা মূলত কি শারীরিক কোনো সমস্যার কারণে কি আসলেই মানসিকভাবে কোনো রোগে ভুগে থাকে কিনা রোগী? ধন্যবাদ। আমাদের আমরা শারীরিক রোগ আর মানসিক রোগকে আলাদা করি, আসলেও আলাদা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানসিক রোগ হলে শারীরিক প্রতিক্রিয়া হয়, আবার শারীরিক রোগের জন্য মানসিক রোগ হয়। অর্থাৎ শরীরে যদি প্রবলেম হয় মনের উপর গিয়ে প্রভাব পড়ে, মনে যদি সমস্যা হয় শরীরের উপর গিয়ে প্রভাব পড়ে। তো আমরা আজকে আলোচনা করতেছি যে শারীরিক যে রোগগুলো আছে আমাদের হয়, সেই রোগগুলো থেকে কি কি মানসিক রোগ হইতে পারে এবং হয়। তো যখনই শারীরিক কারণে মানসিক রোগ হয়, এটাকে আমরা পিওর মেন্টাল ডিসঅর্ডার বলতে পারি না, কারণ এই শারীরিক রোগটাকে যদি আমরা চিকিৎসা করতে পারি তাইলে এই মেন্টাল ডিসঅর্ডারটা ভালো হয়ে যাবে। সেটা কি একটা পার্শ্ব প্রতিক্রিয়ার মতো হয়? পার্শ্ব প্রতিক্রিয়া না, আমরা বলবো যে শারীরিক রোগটার কারণে তার মানসিক রোগটার উৎপত্তি। যদি তার শারীরিক রোগটা না হইতো তাহলে ওই ব্যক্তির হয়তো মানসিক রোগ হইতো না। কত ধরনের এ ধরনের রোগ আছে? বেশ কয়েক ধরনের আছে, যে একটা হলো সাইকোটিক ডিসঅর্ডার, অথবা ওই যে আমাদের যেটা সিজোফেনিয়া লাইক ইলনেস সেটাকে বলি আমরা, যে আর 2 নম্বর হলো যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতা, অ্যাংজাইটি ডিসঅর্ডার, তারপরে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, স্লিপ ডিসঅর্ডার, সেক্সুয়াল ডিসফাংশন। এই ধরনের অনেক মানসিক রোগ পাওয়া যায় যা শারীরিক রোগের কারণে হয়। স্যার, মূলত কোন কোন শারীরিক রোগের কারণে যেটি বলছিলেন আপনি সিজোফ্রেনিয়া লাইক সিমটমস ওটি হয়ে থাকে? সিজোফ্রেনিয়া লাইক সিমটম যেটা বা সাইকোটিক ডিসঅর্ডার, এটাতে দেখা যায় যে আমরা জানি এটা একটি মানসিক রোগ, কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে, যেমন ব্রেনে যদি কারো টিউমার হয় বা হেড ইনজুরি হয়, অথবা এপিলেপসি রোগে দীর্ঘদিন ভুগে, এই ধরনের, বা সেরিব্রোভাস্কুলার ডিজিজ স্ট্রোকের পরে হইতে পারে তখন, বা হার্ট ফেল করে, রেনাল ফেলিওর, কিডনি ফেলিওর, এইসব বিভিন্ন অসুখে দেখা যায়, শারীরিক অসুখে রোগীর যে আচরণ, যে অস্বাভাবিক আচরণ দেখা যায়, যে অস্বাভাবিক আচরণটা সিজোফেনিয়ার সাথে মিলে যায়, যদিও এটা আসলে সিজোফেনিয়া না, তখন আমরা এটাকে বলি সাইকোটিক ডিসঅর্ডার ডিউ টু অ্যানাদার মেডিকেল কন্ডিশন। অর্থাৎ একটা শারীরিক রোগী কারণ তার এই মানসিক যে রোগের বহিঃপ্রকাশ যেটা ঘটছে সেটা। এবং সেক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকেন? শারীরিক রোগটাকে আগে নিরাময়ের চেষ্টা করেন নাকি পাশাপাশি দুটো রোগের চিকিৎসায় চলতে থাকে? আমাদেরকে দুইটা রোগের চিকিৎসা করতে হবে, যেহেতু এটা, কিন্তু শারীরিক রোগটাকে আগে করতে হবে, কারণ যেহেতু শারীরিক রোগটা দায়ী, অতএব শারীরিক রোগের চিকিৎসাটা করতে হবে, পাশাপাশি যেহেতু তার ওই সিমটমও আছে ওটাকে পাশাপাশি করতে হবে। এটা একটা লিয়াজো ট্রিটমেন্ট বা টিম ওয়ার্কের মতো করে মেডিসিন স্পেশালিস্ট, সার্জন, গাইনোকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, যে স্পেশালিটির পেশেন্ট সবাই একটা টিম ওয়ার্কের মতো করতে হয় এটা। জি, আরও কিছু সমস্যার কথা স্যার বলছিলেন, যার মধ্যে হচ্ছে ডিপ্রেশন ডিসঅর্ডার বা অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। তো এগুলো কোন কোন শারীরিক রোগের জন্য হয়ে থাকে? বিষণ্ণতা যেটা যে শারীরিক কারণে হতে পারে, সেটার মধ্যে কমনলি যেটা আমাদের আছে হাইপোথাইরয়েডিজম, বা আমাদের থাইরয়েড গলায় একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের একটা হলো কুশিং সিনড্রোম, তারপরে ডায়াবেটিস মেলাইটাস, এবং হার্টের যেমন ইস্কেমিক হার্ট ডিজিজ অথবা হার্ট অ্যাটাক, যদি তারপর লাংসে যদি দীর্ঘদিন অ্যাজমাতে ভুগে তাহলে হতে পারে। তাছাড়া রেনাল ফেলিওর, কিডনি ফেলিওর, রেনাল ফেলিওর, হেপাটিক ফেলিওর, এগুলাতেও হয়। যে 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 কারণগুলো শারীরিক, এইসব কারণে দেখা যায় তার শারীরিক রোগের পাশাপাশি বিষণ্ণতা দেখা দেয়। সেই ক্ষেত্রে বিষণ্ণতার লক্ষণগুলো কিভাবে আপনারা আইডেন্টিফাই করেন বা কি কি লক্ষণ দেখা যায়? বিষণ্ণতার যে লক্ষণ আমরা বলি যে মুড খারাপ থাকা, দিনের বেশিরভাগ সময় কোনো কিছু ভালো না লাগা, কোনো কাজে আনন্দ না পাওয়া, খুব ক্লান্তি লাগা, তারপরে হলো খুব টায়ার্ড ফিল করা, কোনো কাজে মনোযোগ দিতে না পারা, তারপরে ঘুম ঠিকভাবে না আসা, অথবা অতি নিদ্রাও হতে পারে, খাওয়ার রুচি কমে যাওয়া,
অথবা খাওয়ার রুচি অতিরিক্ত বেড়ে যাওয়া, দুটিই হতে পারে। তো রুচিটা কমে এবং রোগীর মধ্যে দেখা যায় যে কারো কারোর মধ্যে আত্মহত্যা প্রবণতা আসতে পারে। প্রবণতাগুলো একই থাকবে, কিন্তু এটার আমরা কারণ খুঁজতে গেলে দেখব যে এটার পিছনে একটা মেডিকেল ইলনেস বা শারীরিক রোগ দায়ী। যখন আমরা এটাকে প্রমাণ করতে পারবো যে এই মানসিক রোগটার জন্য পিছনে শারীরিক রোগটা দায়ী, তখন আমরা এটা বলতে পারবো যে শারীরিক কারণে মানসিক রোগ হয়েছে। আবার এমন ক্ষেত্র হইতে পারে যে শারীরিক ও মানসিক রোগ একসাথেও থাকতে পারে, ওটা কিন্তু আবার আলাদা কন্ডিশন। আচ্ছা, অ্যাংজাইটি ডিসঅর্ডারও কি একই ধরনের শারীরিক সমস্যার কারণে? অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে ফিচারগুলো আমরা পাই, দেখা যায় যে কিছু কিছু শারীরিক রোগ, যেমন থাইরোটক্সিকোসিস, থাইরয়েডের একটা সমস্যা, তারপরে একটা টিউমার কিডনির ফিওক্রোমোসাইটোমা, এইসবে দেখা যায় যে অ্যাংজাইটির ফিচারগুলো পাওয়া যায়, কিন্তু তার পিছনে লুকানো থাকে ওই শারীরিক রোগটা। জি, আরও কিছু ডিসঅর্ডারের কথা স্যার আপনি আমাদেরকে বলছিলেন, তার লক্ষণগুলো যদি আমাদেরকে একটু বলতেন। যেমন আমাদের দেখা যেতে পারে ঘুমের অসুবিধা, স্লিপ ডিসঅর্ডার হতে পারে, এটাও বিভিন্ন কারণে হইতে পারে। যেমন যে যদি ক্রনিক পেইনে থাকে, তার বিভিন্ন গিরায় গিরায় ব্যথা থাকে, তা শরীরে বিভিন্ন জায়গায়, তাইলে একজন কিন্তু ঘুমাইতে পারবে না। মানসিক কারণে অ্যাংজাইটির জন্য অনেকে ঘুমাইতে পারে না, আবার দেখা যাচ্ছে যে তার ব্যথার জন্য সে ঘুমাইতে পারতেছে না। তারপরে দেখা যাচ্ছে যে এইসব ব্যথার জন্য ঘুমাইতে পারে না, অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন, এইসবের কারণেও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে। তো আমাদেরকে যখন আমরা এটা বের করতে পারবো যে এই রোগটার জন্য তার অসুবিধা হচ্ছে, তখন ওই রোগটাকে আমাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, পাশাপাশি আমাদের মানসিক রোগেরও চিকিৎসা করতে হবে। জি, প্রিয় দর্শক, আমরা আজ কথা বলছিলাম শারীরিক কারণে মানসিক নানা রোগ সম্পর্কে। এ বিষয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিরতি। সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। ফার্স্ট এইডে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কথা বলছিলাম শারীরিক কারণে মানসিক নানা রোগ সম্পর্কে। স্যার, শারীরিক কারণে মানসিক নানা ধরনের রোগের কথা তো আপনি বললেন, এবং আপনি যেটি বলছিলেন যে দুটো রোগ একসাথে হতে পারে, সেক্ষেত্রে আপনারা শনাক্ত করেন কিভাবে? একটা হলো যে দুইটা রোগ পাশাপাশি হইতে পারে, যেমন একজনের ডায়াবেটিসও থাকতে পারে, একজনের ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতা থাকতে পারে। সেখানে এমন হইতে পারে যে ডায়াবেটিসের সাথে বিষণ্ণতা কোনো সম্পর্ক নাই, এটা হলো কোমরবিডিটি, অর্থাৎ দুইটা রোগ আমরা ওখানে ডায়াগনোসিস করব যে ডায়াবেটিস মেলাইটাস উইথ ডিপ্রেসিভ ডিসঅর্ডার। কিন্তু যখন দেখা যায় যে ডায়াবেটিসের জন্য তার বিষণ্ণতা হয়েছে, তখন আমরা বলবো এটা যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিউ টু ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিস দায়ী। তো এই দুটেই আলাদা করা কঠিন। তো আমাদের যে মূল উদ্দেশ্য হলো যে শারীরিক রোগের সাথে মানসিক রোগ থাকতে পারে, এই আইডিয়াটা আমাদের সমাজে তেমন একটা নাই দেখে যেহেতু নাই, তাহলে এরা যেহেতু মানসিক রোগে যখন আক্রান্ত হন, তখন ওনারা ধরে ফেলেন পরিবারের লোকজন যে এটা হয়তো শারীরিক রোগের অংশ, এবং ওনারা দীর্ঘদিন আনট্রিটেড অবস্থায় থাকেন এবং মানসিক যন্ত্রণা ভোগ করতে থাকেন। যারা ভাগ্যবান হাসপাতালে ভর্তি হন, তখন দেখা যায় মেডিসিন, সার্জারি, গাইনিতে ভর্তি হইলে ওনারা কল দেন, সাইকিয়াট্রিক কল দেন, তখন গিয়ে আমরা ট্রিটমেন্ট করি। নাহলে এসব রোগী কিন্তু চিকিৎসা তেমন একটা পায় না। জি, অনেক সময় আমরা ধরেই নিই যে শারীরিক রোগটার জন্যই হয়তো, আমরা ধরেই নিই এটা, যে বুঝতেও পারে না যে আসলে শারীরিক রোগের পাশাপাশি যে আরেকটা সাথে যে একটা মানসিক রোগ হয়ে বসে আছে, এটা ওনারা বুঝতে পারেন না। যেমনটি বলছিলেন, সেই প্রসঙ্গ ধরেই বলতে চাই যে মানসিক রোগের চিকিৎসাটা যদি সময় মতো না করানো হয়, তাহলে কি ধরনের পরিণতি হতে পারে রোগীর ক্ষেত্রে? মানসিক রোগের চিকিৎসা তো আমাদের দেশে কম হয়, পিওর মেন্টাল ডিসঅর্ডার মানে সেগুলোর চিকিৎসা কম হয়। কারণ মানুষ বেশিরভাগই দেখা যায় যে ঝাড়ফুঁক করা অথবা পীর ফকিরের কাছে যাওয়া, এইসব মানুষের উপর তার মানুষের আস্থা বেশি, এবং দেখা যায় যে কোয়াকের কাছে যাওয়া, যার কাছে গেলে তার লাভ হবে না, ওইসব কাজে দেখা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে অন্যান্য ডিসিপ্লিন, মেডিসিন স্পেশালিস্ট, সার্জন, এনাদের কাছে যায়, মানে সাইকিয়াট্রিস্টের কাছে তেমন একটা আসতে চায় না। যখন বাধ্য হয় তখন গিয়ে অনেক দেরিতে আসে, তখন চিকিৎসা করাটা কঠিন হয়ে পড়ে। এবং মানসিক রোগের চিকিৎসা না করলে মানসিক রোগটা খুব জটিল আকার ধারণ করবে, পরে এটা চিকিৎসা করা খুব কঠিন হয়ে পড়বে। বিশেষ করে শারীরিক কারণে যদি মানসিক রোগ হয়, তাহলে যদি মানসিক রোগটা চিকিৎসা করা না হয়, তাহলে এই শারীরিক রোগটা
তেমন ইমপ্রুভ করবে না। আচ্ছা, যতই ট্রিটমেন্ট করা হোক জি ইমপ্রুভ জি, করবে মানে না। একটার সাথে আরেকটা জড়িত। হ্যাঁ হ্যাঁ জড়িত। জি মানে শারীরিক রোগটাই ইমপ্রুভ করবে না যদি এটা ট্রিটমেন্টও করা হয়, যদি মানসিক চিকিৎসা না দেওয়া হয়। জি তাহলে শারীরিক রোগের উন্নতি করার জন্যই আমাদের মানসিক চিকিৎসা করতে হবে। জি। সেক্ষেত্রে যেহেতু সতর্কতাটা সেভাবে গড়ে ওঠে নাই, যখন শারীরিক রোগের চিকিৎসা কোনো চিকিৎসকের কাছ থেকে নিতে যান, তারা কি কোনো ধরনের পরামর্শ দেন যে আপনি মানসিকভাবেও রোগী পুরোপুরি ফিট কিনা সেটি দেখার জন্য? এটা সাধারণত মানে মানে করা হয় না। যেখানে যে কোনো ফিজিশিয়ানের কাছে গেলে ওনারা সহজে সাইকিয়াট্রিস্টের কাছে বলতে জি চান জি, না। এটা সেটা কারণ হয়তো আমাদের অনেকখানি হ্যাঁ সামাজিক ব্যবস্থাটার হ্যাঁ জন্য এটা হতে এটা পারে। জি এটা চান না এই কারণে, কারণ অনেক পেশেন্ট বা পেশেন্টের গার্জিয়ানকে যদি ওনারা প্রথমেই সাইকিয়াট্রিস্টের কাছে পাঠান, তো ওনারা এটা খুব নেগেটিভলি নেন। ওটা আমাদের স্টিগমার জন্য, আমাদের যে সোশ্যাল স্টিগমার জন্য এটা পারা যাচ্ছে না। আচ্ছা তো দেখা যাচ্ছে যে ওনারা হয়তো যখন নর্মালি ট্রিটমেন্ট করে তারপরে যখন দেখেছে যে কোনো ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে বলেন। তো তো সেই ক্ষেত্রে বলেন তো অনেক অনেক সময় ডিলে হয়, অথবা ওনারা বলার পরও দেখা যায় ওনারা যেতে অত আগ্রহী হন না। আগ্রহী হন না। স্যার, আগ্রহী হন না যদি বা কোনো রোগী এসে থাকে আপনার কাছে, তো তাদেরকে আপনি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? সেটা কি মেডিকেশন চলে বা অন্য কোনো থেরাপির আমাদের মাধ্যমে তো দেন? চিকিৎসা ব্যবস্থা যেরকম আছে, আমরা ওষুধ ব্যবহার করি অ্যাপ্রোপ্রিয়েট ডোজে, তারপরে আমরা কাউন্সেলিং বা সাইকোথেরাপি করি লং টার্ম। তারপরে পাশাপাশি আমরা পেশেন্টকে রিহেবিলিটেশন অথবা পেশেন্ট যেন কোনো একটা স্বাভাবিক কাজকর্মের মধ্যে জড়াইতে পারে সেটাও আমরা ওই ব্যাপারে দিক নির্দেশনা দিই, কারণ ওটাও চিকিৎসার অংশ। জি জি। আরেকটি জিনিস জানতে চাবো, সেটি হচ্ছে আমরা যেহেতু শারীরিক এবং মানসিক দুটো রোগ নিয়ে ওতপ্রোতভাবে জড়িত একটি আরেকটির সাথে এবং আলোচনা করছিলাম, যদি কোনো রোগী শুধুমাত্র মানসিক রোগে ভুগে থাকে বা শুধুমাত্র শারীরিক রোগে ভুগে থাকে, তো এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা পার্থক্যটা এরকম যে মানে পার্থক্যটা এটা যে শারীরিক রোগে কোনো অস্বাভাবিক বিহেভিয়ার থাকার কথা না। জি শারীরিক রোগে যে সিমটমগুলো থাকবে এর মধ্যে অস্বাভাবিক বিহেভিয়ার থাকবে না, কিন্তু মানসিক রোগের মূল সিমটমই হলো অস্বাভাবিক আচরণ। অতএব আমরা অস্বাভাবিক আচরণ যদি কারো দেখা যায় বা আপনারা দেখেন, তাহলে বুঝতে হবে যে তার কোনো কোনো মানসিক সমস্যা আছে। তো যে শারীরিক ও মানসিক রোগের মূল সিমটমের পার্থক্য হলো একটার মধ্যে অস্বাভাবিক বিহেভিয়ার থাকবে, বিহেভিয়ারের মধ্যে প্রবলেম থাকবে, আর আর আরেকটার মধ্যে বিহেভিয়ারের প্রবলেম থাকবে না। একজন লোক প্যারালাইজড স্ট্রোকের পরে, কিন্তু প্যারালাইজড অবস্থাতেও অনেকে মোটামুটি স্বাভাবিক কথাবার্তা বলেন, স্বাভাবিকভাবে সব কিছু ভালো হওয়ার পরে মোটামুটি লাইফ লিড করতে পারেন। কিন্তু যদি ওনার মানসিক সমস্যা হয় তখনই ওনার অস্বাভাবিক আচরণ শুরু হবে। সেক্ষেত্রে কি পরিবারের লোকদের সেই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত, নাকি রোগী নিজ থেকেই টের পায়? রোগী সব সময় বুঝতে পারবেন না, পরিবারের লোককে বুঝতে হবে না। আমরা চাই যে এ ব্যাপারে একটা অ্যাওয়ারনেস গড়ে উঠুক, মাস অ্যাওয়ারনেস। জি যে যে আপনারা যারা শারীরিক রোগে ভুগতেছেন, এই মেসেজটা আমাদের দেওয়া যে শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তিও মানসিক রোগে আক্রান্ত হতে পারেন, এবং সেই ক্ষেত্রে যদি চিকিৎসা করা না হয় তা আমাদের শারীরিক রোগটাও ইমপ্রুভ করবে না, মানসিক রোগের তো প্রশ্নই আসে না। এবং এতে পেশেন্ট কিন্তু প্রচণ্ড মানসিক কষ্ট পায়। একটা তাকে শারীরিক রোগের যন্ত্রণা, দ্বিতীয়ত মানসিক রোগের যন্ত্রণা, দুইটা মিলে কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। যে জনসচেতনতার কথা বলছিলেন, সেটি গড়ে তুলতে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? উদ্যোগ তো আসলে এটা তো মানে উদ্যোগ তো আমাদেরকেই নিতে হবে, জি জি। আমরা যারা এই বা সাবজেক্টে। যদি বলে থাকি, জানতে চাই যে চিকিৎসা সেবাটা মানে কোথায় কোথায় পেতে পারে রোগী? হয়তো আমরা রাজধানী ভিত্তিক চিন্তা করছি, জেলা শহর বা ইউনিয়ন গ্রাম ভিত্তিক কোনো ধরনের চিকিৎসা সেবা তারা রোগীরা পেতে পারে কিনা? এটা আসলে আমাদের দেশে সাইকিয়াট্রিস্টের সংখ্যা অনেক কম, যেখানে অন্যান্য স্পেশালিটিতে অনেক বেশি। আমাদের মাত্র মানে 250-র নিচে 200-র মতো সাইকিয়াট্রিস্ট আছেন, সেখানে মানুষ হলো 16 কোটি। তো এখানে সাইকিয়াট্রিস্ট তো সংখ্যা অনেক কম। জি আহ, এই জন্য আমরা দেখছি যে যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ওনারা বিভিন্ন ডক্টর, তারপরে পল্লী চিকিৎসক, এদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দেন। আচ্ছা যে ট্রেনিং দেন যে আপনারা প্রাইমারি লেভেলে অন্তত এই রোগটাকে প্রাথমিক অবস্থায় ডায়াগনোসিস করে অন্তত মানসিক সমস্যা আছে এটা বুঝলে রেফার করতে পারবে, আর ছোটোখাটো সমস্যা ওনারাই সমাধান করতে পারবে। এটা আসলে কেবলমাত্র মানসিক রোগ বিশেষজ্ঞের পক্ষে এইটা করা সম্ভব না। এই মাস অ্যাওয়ারনেসের জন্য আমাদেরকে সবাইকে ইনভলভ করতে হবে। যেমন দেখা যাবে যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে ইনভলভ করতে হবে, টিচারদের ইনভলভ করতে হবে, তারপরে যারা সরকারি কর্মচারী আছেন ওনাদের ইনভলভ করতে হবে, ইমামদের,
যারা সর্বোপরি যেটা মনে হয় যে স্টিগমাটাকে ভেঙে আসতে স্টিগমা হবে। ভাঙার চেষ্টা করতে হবে। এটা নিয়ে যত বেশি আলোচনা হবে, যত বেশি হবে, আমার মনে হয় যে প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মেন্টাল অ্যাসেসমেন্ট করা উচিত। আমরা যেহেতু ফিজিক্যাল রোগের জন্য স্ক্রিনিং করি যে তার রোগ আছে কিনা, সেভাবে আমরা মেন্টাল অ্যাসেসমেন্টও কিন্তু করা উচিত। এটা কিন্তু বিদেশে করা হয়, জি, স্কুলে, কলেজে, ইয়াতে স্ক্রিনিং পারপাসে, যে তার আসলে কোনো সমস্যা আছে কিনা। আমাদের দেশে দেখা যায় যে মানুষ অস্বাভাবিক আচরণ করলে তার সাথে কঠোর আচরণ করা হয়, জি। কিন্তু এই অস্বাভাবিক আচরণের আমরা হয়তো পিছনে, গুরুত্বই দিই না। হ্যাঁ, অস্বাভাবিক আচরণের পিছনে যে রোগ লুকিয়ে থাকতে পারে, অন্তত ওই জন্য কারো অস্বাভাবিক আচরণ যদি স্কুলে, কলেজে দেখা দেয়, ইউনিভার্সিটি, তাকে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ অ্যাসেসমেন্ট করাইতে হবে। ওনার রোগ আছে কিনা আছে পরে সেটা, কিন্তু এটা অ্যাসেসমেন্ট করানো অবশ্যই উচিত। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে এতগুলো চমৎকার এবং গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম শারীরিক কারণে মানসিক নানা রোগ সম্পর্কে। আজ থাকছে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এটিএন নিউজের সাথেই থাকুন।